ভাই মাদ্রাসায় চাকরি করতাম, অল্প স্যালারিতে সংসার চালার খুব কষ্ট হইতো। তখন দেখতাম আশেপাশের মানুষগুলো দু একটা করে গরু পেলে স্বাবলম্বী হচ্ছিল। আমি কি করব, আমি কিভাবে গরু কিনবো বুঝে পাচ্ছিলাম না। এমন সময় হুজুরের পরামর্শে বাকিতে গরু কিনে আজকে আমি স্বাবলম্বী। আজকে আমার খামার আছে 15টা গরু, আলহামদুলিল্লাহ। আপনারা যারা গরু খামার দিতে চান ইনশাল্লাহ শুরু করুন, আপনিও সফলতা পাবেন ইনশাআল্লাহ। আমার নাম হাফেজ মোহাম্মদ আলামিন, আমার বাড়ি খামার বাইগুসা, শিয়ালকুলি ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর থানা। আমার পেশা, এখন আমি একটা খামারের মালিক। আচ্ছা, আপনি এই যে একটা খামারের মালিক, এই খামার তো আসলে একদিনে হয় নাই। এই খামারটা শুরু করলেন কিভাবে, মানে গরু লালন পালন এটা শুরু করলেন কিভাবে? এই গরু লালন পালনের এটা আমি যখন মাদ্রাসা চাকরি করি, পাবনার সাথিয়াতে চাকরি করতাম, ওখানে দেখতাম প্রত্যেক বাড়িতেই 2-4টা করে গরু থাকতো। ওখান থেকে মনের ভিতরে একটা আবেগ, ওখান থেকে আবেগ কাজ করতো। যখন আমি এলাকায় একটা চাকরি হলো, তখন আমি এলাকায় এসে এরকম বাড়িতে 2টা করে গরু কিনা আসতে লালন পালন করতে করতে গরুর প্রতি একটা মহব্বত চলে আসে। আসলে এই যে স্বপ্ন লালন পালন করা বা অন্যের বাড়িতে গরু লালন পালন করণ দেখা, এটা আসলে কতদিন আগের ঘটনা? আমি ওখানে চাকরি করছি 2012 সালে। এই 12 সাল থেকে আমার মাথার ভিতরে এরকম একটা কাজ করতো যে অনেকের বাড়ি গরুর খামার, অনেকে অনেক কি করে। তা আমার এরকম একটা আশা যে আমি একটা গরু। আপনি ওখানে মাদ্রাসায় চাকরি করতেন? মাদ্রাসায় চাকরি করতাম। ওই সময় স্যালারি কেমন ছিল? ওই সময় স্যালারি ছিল আমার মাত্র 7,000 টাকা। ও, এটাও কি একটা বড় কারণ ছিল যে আসলে? হ্যাঁ, এটাও একটা বড় কারণ যে শুধু এই চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণত আমরা যে হুজুর লেভেলে যারা আছি এদেরকে মানুষ মানে অবহেলা, তুচ্ছতাচ্ছিল্যের চোখে দেখে। আপনাদেরকে এই পয়েন্টটা আমি স্পষ্ট ভাবে মাথায় নিতে বলতেছি যে উনি হুজুর মানুষ ছিলেন, এখনো উনার লেবাস হুজুরই আছে। এই চিন্তাটাই তার মাথার মধ্যে ছিল যে মাত্র 7,000 টাকা স্যালারি, এই পাশের এক বাসায় ভাবি গরু পালতেছে, ওই পাশের এক ভাই গরু পালতেছে, তারা কৃষক, তারা গরু পালতেছে। সেই জায়গা থেকেই হচ্ছে তার চিন্তা চেতনা শুরু, তাই তো ভাই? জি তাই। আচ্ছা, আপনি এভাবে চিন্তা করলেন বা প্ল্যান করলেন যে গরু লালন পালন করবেন, ঠিক আছে। তারপরে আপনি আপনার শুরুটা কিভাবে হলো? আমি প্রথমে এরকম একজনের কাছ থেকে 2টা গরু কিনে নিয়েছিলাম। সে আমাকে কিনে মানে জায়েজ পন্থা আমার কাছে বাকিতে বিক্রি করছিল। একটা গরু 35,000 টাকা আর একটা হলো 40,000 টাকা। এই 2টা গরু কিনে আমার কাছে বাকিতে বিক্রি করে দিয়ে আমাকে 1 বছর ওনার সময় দিছিল যে ভাই 1 বছরের জন্য এই গরুটা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম, 1 বছর পরে বাকি টাকাটা আমাকে দিয়ে দিন। এই 1 বছরের ভিতরে আমি গরুটা 2-3 বার বিক্রি করছি। 3 বার বিক্রি করার পরে দেখা যাচ্ছে ওনার টাকা শোধ করার পরে আমার একটা গরু কেনার টাকা আলহামদুলিল্লাহ থেকে গেছে। ওই একটা গরুতে থেকে গেছে, ওই একটা গরু থেকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আলহামদুলিল্লাহ আজকে আমার খামারে এখন 15টা গরু রানিং আছে। আলহামদুলিল্লাহ 15টা গরু রানিং আছে, কিন্তু একটা গরু 3 বার বিক্রি করছেন, এই যে একটা কথা, এটা আমি বুঝতে পারি না। এটা একটা গরু 3 বার বিক্রি করা মানে ওই গরুটা যে আমাকে 1 বছর টাইম দিছে, এই 1 বছরের ভিতরে আমি গরুটা 3 বার বিক্রি করছি। এইভাবে যে একটা গরু 3 মাস করে পালছি, তাহলে আবার বিক্রি করে আবার কিনছি, আবার বিক্রি করে আবার কিনছি। লাস্ট মুহূর্তে বিক্রি করার পরে ওনাকে আমি টাকাটা দিয়ে দিছি। দেওয়ার পরে আমার একটা গরুর টাকা আলহামদুলিল্লাহ। মানে উনি যে আপনাকে 1 বছর সময় দিয়েছে, 1 বছর সময়টা আপনি কাজে লাগাইছি। এই 1 বছরের ভিতরে আমি 3 বার, কারণ ওই সময় আমার কাছে অর্থ ছিল না। আচ্ছা, তা এভাবে আপনি শুরু করলেন এবং তার টাকাটা দিয়ে দিলেন। তার মানে তখন আপনার একটা গরু মানে এই একটা গরু থেকে আপনি এত দূর পৌঁছলেন কিভাবে? এই একটা গরু যখন আমি 6 মাস পাললাম, 6 মাস পালার পরে গরুটা মোটামুটি আলহামদুলিল্লাহ, ওই গরু বিক্রি করার পরে আমি আবার ছোট ছোট 2টা গরু কিনছিলাম। আচ্ছা, এই ছোট ছোট 2টা গরু কেনার পরে ওই 2টা গরু আবার বিক্রি করে 3টা, এরকম আস্তে আস্তে বাড়ছে। তার পরবর্তীতে এক সময় আমার এক ফ্রেন্ড ছিল, তো ওনা আমাকে অনেক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে নেক হাত দান করুক, যেহেতু ওনা আমাকে অনেক সাপোর্ট দিছে। ওনার সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আজকে আমার খামার। ওই সময়গুলোতে কি আপনার চাকরি রানিং ছিল? হ্যাঁ, ওই সময়গুলোতে আমার চাকরি রানিং ছিল। আচ্ছা, আপনি চাকরি ছাড়লেন কতদিন আগে? আমি চাকরিটা ছাড়লাম 19-এর শেষের দিকে, 20-এর কাছাকাছি, যখন করোনা ছিল। করোনার সময় মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখন চিন্তা করলাম যে মাদ্রাসার পিছনে ছুটে তারলাম, মাদ্রাসার বেতন দেওয়া আমার ওরকম আর মানে সাংসারিক টানাটোনা এরকম ভালো লাগছিল না। তারপরে আস্তে আস্তে ওই এইদিকে ব্যবসার দিকে একটু বেশি মনোযোগ দিলাম। মানে মাদ্রাসায় তো 24 ঘন্টা ডিউটি করা লাগতো আমাদের। ইমারা ভোর রাত 4টা থেকে নিয়ে আমার রাত 10টা পর্যন্ত, মানে ডিউটিটা বেশি 24 ঘন্টা ডিউটি। সামান্য একটু ঘুমের টাইম ছিল দুপুরে 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। আর আমার আসের থেকে মাগরিব পর্যন্ত গ্যাপ টাইম ছিল। আসের থেকে মাগরিব পর্যন্ত গ্যাপ টাইম ছিল। এই গ্যাপ টাইমে আমি বাড়িতে এসে ক্ষেত থেকে ঘাস কেটে নিয়ে বাড়িতে নিয়ে সুন্দর করে সাইজ করে দিয়ে আসতাম। হ্যাঁ, দিয়ে আসার পরে আমার বাড়িতে মানে বাড়িওয়ালা ওনার গৃহিণী, আমরা যেটাই বলি, সে লালন পালন করতো। সুপ্রিয় দর্শক, ইচ্ছা থাকলে উপায় হয়, তার বাস্তব জলযান্ত্র উদাহরণ হচ্ছে আমাদের আলামিন ভাই। আপনারা শুনতেইছেন, এখানে আসলে বলার স্পেশালি কিছু নাই। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অনেকেই আছেন মানে যারা বেকার, অনেকেই আছেন অল্প টাকায় চাকরি করতেছেন, অনেকেই আছেন যে পরের গোলামি করতেছেন, চাকরি টাকরি আর কি। তাদেরকে বলতে চাই যে যদি আজকের ভিডিওটা ফুল আপনারা দেখেন, আপনারা একটা কনফিডেন্ট পাবেন নিজের পায়ে, নিজের শক্তিতে দাঁড়ানোর এবং নিজের একটা ছোট হোক খামার করার। তো ভাই, ভাবি আপনাকে হেল্প করতো বিভিন্ন ভাবে। এই মুহূর্তে এসে আপনার খামারে 15টা গরু, এর আগে কি এরকম
এরকম গরু আরো হয়েছিল সংখ্যায়? এর আগে আরো বেশি ছিল, মানে এই বছরটাতে একটু আমি জায়গা ক্রয় করা হয়েছে, ঘর করা হয়েছে, এই কারণে আমার মানে আর্থিক একটু দুর্বলতা আছে, এই কারণে এবার গরু একটু কম। মানে গত বছর কুরবানিতে আমার এখানে 26টা গরু ছিল, সবগুলো বড় বড় হাই লেভেলের গরু ছিল। তো এখন এই বছরটায় জায়গা করার কারণে, ঘর করার কারণে আমার একটু অর্থটা একটু হয়েছে। জায়গা এবং ঘর এগুলো কি আপনার গরু বিক্রির টাকা থেকে? গরু বিক্রির টাকা থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার গরু পালনের প্রসেসটা কি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলেন তো। আমার গরু পালনের প্রচেষ্টা হচ্ছে আমি নিজেই গরুর পিছনে চম দেই, আমি নিজেই হাট থেকে গরু ক্রয় করি, নিজেই বিক্রি করি। কারণ আমি যতটুকু লাভবান হয়েছি আমার নিজের চমের কারণে, কারণ আমি এনে লেবার খাটাই না। কারণ লেবারে দেখা যায় যে একটা লেবার বা ক্লিবার তাকে মাসে 20,000 টাকা দেওয়া লাগতো, তাহলে বছরে আমার কতগুলো টাকা আমার লেবারে দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আমি লেবারের কাজটা আমি নিজেই করি। মানে আপনার 15টা গরু আপনি নিজে লালন পালন করি, আগের খাওয়া থেকে গোসল করার মধ্যে দেখেন একটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ কোনো জায়গায় স্পট নাই, চকচকা, মানে সবসময় আগের যত ভালো যত্ন করা যায় তত ভালো প্রফিট পাওয়া। এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, কারণ আমি নিজে হচ্ছে যে অনেক খামারিদের ভিডিও উঠায় ধরি। আপনারা জানেন যে অনেক খামারে দেখা যায় যে মাত্র 10টা গরুর ক্ষেত্রেও মানুষ লোক ব্যবহার করে। তো লোক ব্যবহার করলে এক্সট্রা একটা খরচ হয়, যেটা হচ্ছে যে আলামিন ভাইয়ের হচ্ছে না। তো ভাই, আপনার খামারে এখন এই মুহূর্তে 15টা গরু আছে, এগুলো কি কি জাতের গরু এবং এই গরুগুলো কিভাবে সংগ্রহ করা? এই গরুগুলো আমি বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করছি, কিছু বাড়ির উপর থেকে সংগ্রহ করছি। এই গরুগুলা সবগুলা দেশাল আছে, 2-3টা গরু আছে আমার করস টাইপের, আর সবগুলা দেশাল। মানে কুরবানির সময় মানুষ দেশাল গরুটা একটু ভালো পছন্দ করে, দেশালটাই ভালো চায়। হ্যাঁ, দেশাল গরুর মাংসটাও ভালো হয়, এই ক্ষেত্রে আমার দেশাল গরুগুলা কালেকশন করে। আচ্ছা, এদের খাবারটা আপনি কিভাবে দিচ্ছেন? এই খাবারটা হচ্ছে সকাল বিকাল ওদেরকে আমি 2 বেলা খাবার দিই। সকালে 8টার সময় খাবার দিই, আর বিকালে হলো 4:30টায় খাবার দিই। ওদের নিয়মিত খাবার দিলে, এই যে এখন আমরা আসছি বলে গরুগুলা দ্বারা আছে, নাহলে এত সবগুলা গরু এখন গরুগুলা ওই 4টা বাজবো তো ওরা সবাই উঠে পড়লে ওদেরকে আমি ওই যে আমার ওখানে কাঁচা ঘাস, ওই যে মেশিং এর ওখানে কাঁচা ঘাস কাটা আছে, হ্যাঁ, কাঁচা ঘাস দিয়ে দিই। ওরা কাঁচা ঘাস খায়, আধা ঘন্টা 1 ঘন্টার মতো কাঁচা ঘাস খাওয়ার পরে তাদের পরে আমি দানাদার খাবার দিয়ে দিই। দানাদার খাবার শেষ করার পরে আবার ওই রাত্রের বেলা অল্প কিছু কাঁচা ঘাস সামনে দিয়ে তুই রাত্রে কারো মনে ছেলে খায় না চলে। আচ্ছা, আমরা একটা জিনিস আসলে জানতে চাইতেছি যে আপনার গরু হচ্ছে যে কাঁচা ঘাস খাওয়াচ্ছেন, সাথে কিছু খড় আর হালকা দানাদার খাবার, এর বাইরে কোনো কিছু দিচ্ছেন না? বাইরে কোনো কিছু আমি কোনো ফিট কোনো কিছু ব্যবহার করি মানে এক্সট্রা মোটা তাজা করার জন্য? একটা মোটা তাজা করে কোনো ইনজেকশনও ব্যবহার করছি না, কোনো ওষুধ না, শুধু কাঁচা ঘাস আর ওই মিক্সার খাওয়াই আমি। সেটা হচ্ছে অ্যাঙ্কার, সয়াবিন, ছোলা, ভুট্টার গুঁড়া, এগুলাতে আমি একটা মিক্স তৈরি করি। আমি নিজেই দোকান থেকে কালেক্ট করে কিনে নিয়ে এসে আমার মন মতো করে যেগুলো ভালো মনে হয় ওগুলো নিয়ে এসে আমি নিজে মিক্সার তৈরি করি, আমি নিজে গরুকে খাওয়াই। মানে আপনার কাছে মনে হয় যে আসলে ভালো গরু লালন পালন করতে গেলে বা গরু মোটা তাজা করণের জন্য এক্সট্রা কোনো ইনজেকশন বা কোনো কিছু না, এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। গরুর সুস্থতার জন্য যদি কোনো মেডিসিন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কোনো মেডিসিন ব্যবহার করি। যদি কোনো একটা গরু ঢিলা লাগে, বেশিরভাগ গাছান্ত চিকিৎসা করার চেষ্টা করি বেশি। যেমন একটা গরু যদি আমার পেটে ঘাস হয়, সেক্ষেত্রে আমি একটা গাছের পাতা ব্যবহার করি। ওটা ব্যবহার করলে দেখা যায় গরুর 2 ঘন্টার মধ্যে পেট কমে যায় ইনশাআল্লাহ। এই জিনিসটা আয়ত্ত করলেন কিভাবে? এই গাছান্ত চিকিৎসা আমার একটা মুরব্বী ছিল, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছে, ওনাকে জান্নাতে নসিব করুক। উনি আমাকে অনেকগুলা টিপস দিছে এই গরু পালারি দেখে। মানে গরুর গায়ে জ্বর আসলে কি করতে হবে, গরু পেট ফাঁপা হলে কি হবে, পাতলা পায়খানা হলে কি খাওয়া যেতে হবে, এই গাছগুলো উনি আমাকে শিখে দিয়ে গেছে এবং সেগুলো কাজে লাগে। সেগুলো কাজে লাগতেছে এবং ওষুধ মেডিসিনের থেকে ভালো কাজে লাগে। তার মানে আপনি মেডিসিন ধরা যেতে ব্যবহার করেন না? মানে খুবই কম। যখন একবারে জটিল হয় তখন হয়তো কোনো একটা মানে বিশেষজ্ঞ ডাক্তারকে আমি নিয়ে আসি, তাছাড়া সামান্য কোনো কিছুর জন্য আমি ডাক্তারকে কল করি না কোনো সময়। আমি একটা জিনিস বলি, অনেকেই আছে যে অনেক খামারি আছে যে আসলে দেশি গরু লালন পালন করতে চায় না। মানে এর কারণ হিসাবে তারা অনেকে ব্যাখ্যা করে যে এগুলো বড় হয় কম, মানে উচ্চতা হয় না, মাংস বাড়ে না। তাহলে আপনি এখানে দেশি গরুই বেশি রাখছেন, আপনার এটা লস মনে হচ্ছে না? না, আমার লস মনে হচ্ছে না এই কারণে যে দেশি গরুতে একটা দেশি গরু কিনতে গেলে আমার অল্প বাজেট লাগতেছে। জি জি। একটা যদি আমি ইন্ডিয়ান একটা সার কিনতে যাই, সেক্ষেত্রে আমার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা একটা গরু আমার কালেক্ট করতে হয়। আর এখানে আমি 1,30,000, 35,000, 40,000, 50,000 ভিতরে আমি একটা গরু কালেক্ট করতে পারি। একটা টাকাতে 2টা গরু কালেক্ট করতে পারলাম। এই 2টা গরু কালেক্ট করার কারণে আমার যে প্রফিট হবে, ওই একটা গরু বেচলে যে প্রফিট হতো আমার 2টা গরু বেচলে সমান প্রফিট হচ্ছে। সেক্ষেত্রে আমার দেশি গরুগুলা মানে কুরবানির পছন্দের ভাইরা দেশি গরুগুলা পাইলো, এটাই হচ্ছে আমাদের। মোটামুটি বললেন যে 15টা গরু, এই 15টা গরু তো এবার কোরবানির জন্য প্রস্তুত? জি, কুরবানির জন্য প্রস্তুত করা। আচ্ছা, আপনার এই ভিডিওটা দেখে যদি কোনো দর্শক এরকম পরিকল্পনা করে যে এক্সাম্পল এই গরুটাই কারো ভালো লাগছে, সে কিনতে চায় তার বাড়ি ঢাকাতে বা অন্য কোথাও, সে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে এটা নিতে পারবে? সে আপনাদের মাধ্যমে আপনার পেজ দেখে যদি আসে, অবশ্যই ওখানে আপনার ঠিকানা দেওয়া থাকবে। আচ্ছা, আমার বাড়িটা হচ্ছে খামারবাইগোসা পূর্বপাড়া, ইউনিয়ন শিয়ালকুল, সিরাজগঞ্জ সদর। আচ্ছা, ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে যে যাদের দরকার তারা হচ্ছে এই নাম্বার
নাম্বারে যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে ডিটেলসে আপনারা তার সাথে কথা বলবেন তার সাথে কথা বলবো এবং কথা বলে যেভাবে যা করা যায় সেটা করবেন, তাই সেটা তো? করবো ইনশাআল্লাহ। আপনি তো আসলে এই যে 15টা গরু লালন পালন এখন করতেছেন, কিন্তু অনেক পরিশ্রম করে আসলে এই পর্যায়ে পৌঁছাইছেন। এক্সাম্পল, নতুন কেউ যদি আসলে খামার করে স্বাবলম্বী হতে চায়, মানে তার আসলে শুরুটা কিভাবে করা উচিত এই সময় এসে? তার শুরুটা করা উচিত, আমি যেরকম নিজে প্রথম থেকে কষ্ট করে শুরু করছি, আমার মনে হয় প্রথম অবস্থায় আহামরি গরুদের শুরু না করাটাই বেটার মনে হয়। সে যদি 2-4টা গরু নিয়ে আস্তে আস্তে শুরু করে, যে দিন যাবে তার অভিজ্ঞতা আস্তে আস্তে বেড়ে যাবে। আচ্ছা, যখন তার অভিজ্ঞতা বাড়বে তখন সে বাণিজ্যিক আকারে বড় করে করতে পারবে। কিন্তু যখন সে অভিজ্ঞ না, সে 2-3টা গরু হলে সামাল দিতে পারবে, কোনো একটা ঝামেলা বলে সামাল দিতে পারবে। যদি ওই সময় যদি 20-30টা একসাথে কিনে নেয় তখন সে হিমকিম সে খাওয়া যাবে, এরকম সামালটা তার পক্ষে কঠিন হবে। এইরকম আমি সাজেস্ট করবো যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা যেন অল্প থেকে শুরু করে। এই যে অল্প থেকে শুরু করবে, অল্প থেকে শুরু করার সময় সে গরু কেনার সময় কোন কোন বিষয় খেয়াল করবে? মানে কেনার সময় সে গরু কেনার সময় হাটে যা প্রথমত খেয়াল করবে যে একটা গরু সুস্থ আছে কিনা। সুস্থ গরুর কিছু লক্ষণ থাকে, সেটা হচ্ছে গরুর নাক ঘামা থাকবে, হ্যাঁ, গরুর কানগুলা খাড়া থাকবে। যে গরু কানগুলা হালায় দিছে, নাক ঘামবে না, জাবর কাটবে না, ওই গরুটা ধরে নেবে ওর ভিতরে কোনো একটা সমস্যা আছে। আর গরু কেনার সময় অবশ্যই গরুর হাত পা লম্বা দেখে কিনতে হবে, হ্যাঁ, গরুর পিছাটা পাছাটা এরকম গোলগাল দেখে কিনতে হবে। কিছু কিছু গরু আছে পিছা চোক্কা টাইপের, ওই গরুগুলা যত বেশি খাওয়ান যায় ওই গরুগুলা তেমন একটা মানে ফ্যাটানিংয়ের জন্য ওই রকম কাজে আসে না। এই কারণে গরু নির্ণয় করতে হলে হাটে যা এরকম 10টার ভিতরে একটা নিজের কাছে যেটা ভালো লাগবে, যে এই গরুটা আমার কাছে ভালো লাগছে, ওটা যদি 10 টাকা বেশি হয় ওটা কালেক্ট করা আমি এটা বেটার মনে করি। আর নিজের কাছে পছন্দ না, একটা দালাল এসে বলতেছে এটা খুব সুন্দর, এটা 100 গরু হবে, এটা আপনি নিয়ে যান, ওই গরুগুলা যাতে আমরা বিরত থাকি। ওগুলো নিলে প্রফিট না না, ওই গরুগুলা প্রফিটের সম্পর্কে। কারণ নিজের মন যেটা চাচ্ছে, নিজের মনকে বেশি প্রাধান্য দিতে হবে। যে আমার মনে এটা চাচ্ছে যে এই গরুটা হবে, ওইটা কালেক্ট করা আমি বেশি উত্তম মনে করি। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, কারণ সে অলরেডি সফল, চড়াই উতরাই পার হয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে বলতে চাই যে উনি যে কেবল কথাগুলো বলছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাগুলো খুব সুন্দরভাবে আপনারা মাথায় ঢুকে আনেন যদি কেউ নতুন খামারি হতে চান তারা। আচ্ছা, ধরে নিলাম যে একজন হাটে থেকে গরুগুলো দেখলো এবং সুন্দরভাবে কিনে তার খামারে বা তার ঘরে উঠালো। উঠানোর পরে এখন এই গরুগুলোর পরিচর্যা সে শুরু করবো কিভাবে? একটা কামলা নেবে না কিভাবে অন্যের উপর ভরসা করবে? প্রসেসটা কি তার? এখন প্রসেসটা হচ্ছে, আমি অন্যের উপর ভরসা করে আমি নিজে সাহস পাই না। জি জি। কারণ আমি যখন আমার গরু 26টা-30টার মধ্যে ছিল, ওই সময় আমার একটা খামার একটা লোক ছিল। কোনো এক সময় যদি কোনো এক ওক্তে যদি আমি ওখানে না থাকতাম তাহলে দেখছি যে আমার কোনো একটা গরু পেট ভরে নাই, আর একটা গরু খাবার চাহিদা আছে ওনাকে দেয় নাই। এটা হচ্ছে ওনার কামলা ডিউটি শেষ হলে ওনার কাজ শেষ। আর যখন আপনি নিজে কামলা হবেন, নিজে উদ্যোক্তা হবেন, তখন আপনার নিজের মাথার মধ্যে কাজ করবে যে ওর আরো চাহিদা আছে, ওকে আরো দিতে হবে আমার, তখন সে কিন্তু দেবে। আর যখনই যে কামলা অত চাচ্ছে যে দিন শেষ হলে আমার টাকা আসবে, কারণ গরু কি হলো না হলে এতটুকু সে কি আর করবে না। আবার সব কামলা এক সমান না, এর ভিতরে ভালো মন্দ আছে। নিজে কিছু করতে পারলে এটা আমি বেটার মনে করি। যে গরুর পেছনে একটা গরু, নতুন গরু আনার পর অনেক সমস্যা হয়, খুরা রোগ হয়, আবার জ্বর আসে, এরকম পাতলা বাগান হয়, অনেক সময় রুচি কম থাকে। যদি এরকম কোনো সমস্যা থাকে, কোনো খামারে যদি মনে করে যে না এটা আমি সমস্যা পড়ছি, আমার সাথে পার্সোনাল যোগাযোগ করলে আমি খুব ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে, খুরা রোগ নিয়ে আমি কোনো টেনশনই করি না। 2 থেকে 3 দিনের মধ্যে খুরা রোগ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরকম টিপস আমার জানা আছে। শুধু ন্যাচারাল ভাবে গাছ আনতে এতে মানে মেডিসিন ছাড়াই ভালো করা সম্ভব। এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাদের সমস্যা আছে তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় আসলে জানতে চাই, সেটা হলো যে আজকে আপনার এই যে লং একটা জার্নি গরু লালন পালনে, তো এখান থেকে আপনি স্পেশালি এখানকার অর্থ দিয়ে এ পর্যন্ত আসলে কি কি করেছেন সম্পদের মতো? এখান থেকে আমার অর্থ দিয়ে আলহামদুলিল্লাহ আমি 650 জায়গা ক্রয় করেছি এবং 2টা ঘর করেছি। একটা ঘর হলো 42 হাত লম্বা, আর একটা ঘর হলো 30 হাত লম্বা। 2টা ঘরে আমার আলহামদুলিল্লাহ 35টার মতো গরু ধরবে। এবং এটা শুধু আমার এই ব্যবসার ক্ষেত্রে এখান থেকে এই প্রফিটেই এটা সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা ফ্যামিলি তো আপনার এগুলোর উপর থেকে এগুলোর উপর থেকে চলছে। এর বাইরে এক্সট্রা কোনো আয়? না, এর বাইরে এক্সট্রা কোনো আয় বলতে আমি হাফেজ, আমার ইসলামী ফাউন্ডেশন একটা চাকরি আছে, আচ্ছা আচ্ছা, ওখানে আমি সকালে 2 ঘন্টা করে পড়াই। আর অনলাইনে কিছু ক্লাস করাই, সেটা আরবি ক্লাস। এটা গরুর যখন গ্যাপ টাইম থাকে, গ্যাপ টাইমের মধ্যে আমার ওটা পার হয়। ওখান থেকে মাসে আমার তাও 10-15 হাজার টাকার মতো আসে। একটা সময় আলামিন ভাই চাকরি করতো 7,000 টাকার, কিন্তু এখন আল্লাহর রহমতে তার খাবার থেকে যে আয় হয় বা সে যেটা আয় করতে পারে সেটা দিয়েই সে চাইলে চলে যেতে পারে। কিন্তু এই সময়ও সে যতটুকুই চাকরি করুক না কেন, তাও সেখান থেকে 10 থেকে 15 হাজার টাকা আসে। মহান আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে তাহলে আসলে পৃথিবীর কেউই আপনাকে আটকাতে পারবে না। তার জলজান্ত উদাহরণ এতক্ষণ
আপনাদেরকে দেখালাম। আচ্ছা আলামিন ভাই, আপনার সুপরিকল্পিত একটা খামার, এখন এই যে এই খামারটা নিয়ে আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ইচ্ছা যে খামারটা আরো একটু বড় করার। জি জি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে খামারটা আরো বড় একটা আকার ধারণ করবে, যেন আমার আন্ডারে কিছু মানুষের কর্মসংস্থান হয়, কিছু মানুষের রেজেক যেন আল্লাহ তাআলা আমার আন্ডারে তাদের রেজেকের ফয়সালা করে, এরকম একটা স্বপ্ন আমি দেখি আর কি। যদি আল্লাহ তাআলা চাইতে, যদি আল্লাহ তাআলা কবুল করে, তাহলে এটা যদি আল্লাহ তাআলা সম্ভব করে দেয়, এরকম আমার একটা মনের আকাঙ্ক্ষা, পরিকল্পনা আমার মাথায় আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সোহা এগ্রোর পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মহান আল্লাহ তাআলা আপনার এই আশা পূরণ করুক আমিন। ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনার খামার যখন মানে টই টুম্বুর আরো বিশাল হবে, তখন আমরা প্রতিবেদন নিতে আসবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সকালে ভালো থাকুন, ইনশাআল্লাহ। সুস্থ থাকুন।